দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবে ভোটাভুটি। বাশারকে উৎখাত করায় বিদ্রোহীদের চূড়ান্ত লক্ষ্য, সিরিয়াকে সহায়তার ঘোষণা ইরানের। এবং গাজায় ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক। দেখছেন এটি নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবে পার্লামেন্টে চলছে ভোটাভুটি। এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। এর আগে সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার কারণে ক্ষমা প্রার্থনা করেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। অভিশংসন প্রস্তাব পাশের জন্য প্রয়োজনীয় 200 জন এমপি। এর আগে এই ভোটে সমর্থন না দেওয়ার কথা জানিয়ে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন ক্ষমতাসীন দলের এমপিরা। কিছুক্ষণ পর আবার শুরু হয় ভোটাভুটি। অন্যদিকে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাবের আগে সংক্ষিপ্ত এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল বলেন, সামরিক আইন জারির ঘোষণা দিয়ে জনসাধারণের উদ্বেগ সৃষ্টি করার জন্য তিনি সত্যি দুঃখিত। ভবিষ্যতে এমন পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টা করবেন না বলেও প্রতিশ্রুতি দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বলেন, তিনি এ ঘোষণার জন্য আইনি বা রাজনৈতিক দায় এড়াবেন না। এদিকে প্রেসিডেন্ট ইউনের ক্ষমা প্রার্থনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকজন সরকারি ও বিরোধী দলীয় নেতা। বিরোধী দলীয় নেতা লায়ে মিয়ং বলেন, পদত্যাগই একমাত্র সমাধান। শাসক দলীয় নেতা হ্যান দং উং বলেছেন, ইউনের দায়িত্ব থেকে অব্যাহতি অনিবার্য। তবে তিনি এবং তার দল ইউনের অভিশংসনের পক্ষে ভোট দেবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার। বেবি সফট। দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দর্শক, আমরা এখন সরাসরি নিয়ে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। সেখানে পার্লামেন্টে চলছে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবে ভোটাভুটি। 우리 여기가 끝날 때까지 잡아놓는다는 거죠. পড়ব। আমরা জানি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবে পার্লামেন্টে চলছে ভোটাভুটি। এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। এর আগে সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার কারণে ক্ষমা প্রার্থনা করেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। অভিশংসন প্রস্তাব পাশের জন্য প্রয়োজনীয় 200 জন এমপি। এর আগে এই ভোটে সমর্থন না দেওয়ার কথা জানিয়ে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন ক্ষমতাসীন দলের এমপিরা। কিছুক্ষণ পর আবার শুরু হয় বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর হোমস ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করাই বিদ্রোহীর চূড়ান্ত লক্ষ্য বলে সিএনএনকে জানিয়েছেন বিদ্রোহীদের নেতা আবু মোহাম্মদ আল জোলানি।
সিরিয়ার পরিস্থিতি আলোচনায় বৈঠকে বসছেন তুরস্ক, ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। বাশার সরকারের সহায়তায় এগিয়ে আসার ঘোষণা দিয়েছে ইরান ও হিজবুল্লাহ। গত ২৭ নভেম্বর ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে। বিদ্রোহীরা মাত্র এক সপ্তাহে দুটি বড় নগরী আলেপ্পো ও হামা দখলের পর এখন হোমস নগরীর দিকে এগিয়েছে। বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে মধ্যাঞ্চলীয় শহরটি ছাড়তে শুরু করেছেন হাজারো বাসিন্দা। শুক্রবার হোমসে বিমান হামলা চালিয়েছে রাশিয়ার সমর্থনপুষ্ট সিরিয়ার সরকারি বাহিনী। এতে ২০ জনের মৃত্যু হয়েছে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোমস শহরটি দখলে নিলে তা বিদ্রোহীদের জন্য বড় ধরনের জয় হবে। এতে বাশার আল আসাদ সরকারের পতনও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে মার্কিন গণমাধ্যম CNN-কে দেয়া সাক্ষাৎকারে HTS নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। সিরিয়ার অজ্ঞাত স্থান থেকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনগণের পছন্দের সরকার গঠনের পরিকল্পনার কথাও জানান জোলানি। বাশার আল আসাদ সরকারকে সহায়তায় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামরিক পরামর্শক পাঠানোর উদ্যোগ নিয়েছে ইরান। শুক্রবার বাগদাদে সিরিয়া ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই সহায়তার কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে সিরিয়াকে গোয়েন্দা ও স্যাটেলাইট সহায়তার ঘোষণা দেয় তেহরান। একই সঙ্গে সিরিয়ায় সামরিক পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। গাজায় ইসরায়েলি হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। সংবাদ মাধ্যম ওয়াফা জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত আশ্রয় শিবিরে হামলায় ৬ শিশু, এক নারীসহ ২০ জনের মৃত্যু হয়েছে। বেইত লাহিয়ায় ইন্দোনেশীয় একটি হাসপাতালে সিরিজ বিমান হামলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এদিন কামাল আদওয়ান হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েল। হাসপাতালটির ভেতরে বা কাছাকাছি যে কোনো জীবন্ত বস্তু দেখলেই তাকে হামলার লক্ষ্যবস্তু করছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৪৪,৬১২-তে দাঁড়ালো। আহত ১,০৫,০০০-এর বেশি। এদিকে গাজা উপত্যকার জনগণের সাথে সংহতি জানিয়ে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ইরানের ইউরেনিয়াম মজুদ উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। IAEA প্রধান বলেছেন, ইরান ৬০% বিশুদ্ধ মাত্রার ইউরেনিয়াম মজুদ করছে। বিশুদ্ধতার এই মাত্রা পরমাণু অস্ত্র নির্মাণে প্রয়োজনীয়তার খুবই কাছাকাছি। সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়া, লেবানন এবং গাজায় ইরানের কূটনৈতিক বিপত্তির প্রতিক্রিয়া হিসেবে দেখবেন এই অঞ্চলের অনেকে। রাফায়েল গ্রোসি বলেন, এটা গোপন নয় যে ইরানের কয়েকজন রাজনৈতিক নেতৃত্ব পরমাণু অস্ত্র তৈরির আহ্বান জানিয়েছিলেন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানে আলোচনার পর তিনি বলেছেন, দেশটির বর্তমান নেতৃত্বের জন্য কাজটি পছন্দের বলে মনে হয় না। বাহরাইনে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। I think what I said is exactly what happened. I made a request for Iran to stop increasing the যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে শনিবার ফ্রান্সে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার ট্রাম্প জানান, ৫ বছর আগে আগুনে পুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল নটর ডেম ক্যাথেড্রাল। এরই উদ্বোধনে যোগ দিতে শনিবার প্যারিস যাচ্ছেন তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্যটকদের কাছে আকর্ষণীয় এবং সবচেয়ে জনপ্রিয় স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে এটি একটি। চলতি সপ্তাহের শেষ দিকে আবারও পর্যটক ও ক্যাথলিক বিশ্বাসীদের জন্য এর দরজা খুলে যাবে।
ট্রাম্প এ প্রসঙ্গে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরকারের প্রশংসা করে ট্রাম্প লিখেছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একটি চমৎকার কাজ করেছেন। তিনি নটর ডেমের গৌরবের পূর্ণ স্তর ফিরিয়ে আনা নিশ্চিত করেছেন, এমনকি তার চেয়েও বেশি নিশ্চিত করেছেন। এটা সবার জন্য একটি বিশেষ দিন হবে। গত 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন ট্রাম্প। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ইউক্রেনে রাশিয়ার অতর্কিত হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। ইউক্রেনের স্থানীয় এক গভর্নর জানিয়েছেন, দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঝাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত হয়েছেন 10 জন। গভর্নর ইভান ফেদরভ বলেছেন, শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লাগে। হামলায় 4 এবং 11 বছর বয়সী 2 শিশু আহত হয়েছে। এছাড়া শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতেও হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত 2 জন নিহত হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা এজেন্সি বলেছে, হামলায় অন্তত 16 জন আহত হয়েছে। এর মধ্যে একজন শিশুও আছে। নিখোঁজ একজনকে উদ্ধারে তল্লাশি চলছে। হামলায় 3 তলা একটি ভবন ধ্বংস হয়েছে। সেই সঙ্গে আরও আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্ত পরিস্থিতির উন্নয়নে যৌথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে চীন ও ভারত। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বৃহস্পতিবার দিল্লিতে ভারত চীন সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয়ের জন্য কর্মপদ্ধতির 32তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই পক্ষ সীমান্ত সমস্যার বিদ্যমান সমাধানগুলোকে ভূয়সী প্রশংসা করে এবং এগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একমত হয়। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতির আরও উন্নত করতে নতুন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিবৃতিতে বলা হয়, উভয় দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ সমঝোতার ভিত্তিতে দুই পক্ষ পরবর্তী বিশেষ প্রতিনিধিদের বৈঠকের প্রস্তুতি নেবে। সীমান্ত আলোচনা প্রক্রিয়ার কার্যকারিতা ধরে রাখতে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে যোগাযোগ এবং সীমান্ত এলাকায় টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সম্মত হয়েছে দুই দেশ। China has not released any information on casualties. Both India and China have political. পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের দাখিল করা একটি আবেদনের শুনানির দিন 10 ডিসেম্বর নির্ধারণ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আবেদনে 2023 সালের 9 মের ঘটনার তদন্তের জন্য একটি বিচারিক কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার আদালত এই তারিখ নির্ধারণ করে। বৃহস্পতিবার পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট দেন। পোস্টে তিনি গত বছরের 9 মে এবং পিটিআইয়ের সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে তদন্তের জন্য বিচারিক কমিশন গঠনের দাবি জানান। ইমরান খান জানান, সরকারের সঙ্গে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওমর আইয়ুব খান, আলী আমিন গ্যান্ডাপুর, সাহিবজাদা হামিদ রেজা, সালমান আকরাম রাজা এবং আসাদ কায়সারকে নিয়ে গঠিত 5 সদস্যের এই আলোচক দলটি বিচারাধীন রাজনৈতিক বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করবে। সেই সঙ্গে দলটি গত 9 মে ও 26 নভেম্বরের ঘটনাবলীর স্বচ্ছ তদন্তের জন্য বিচারিক কমিশন গঠন নিয়েও আলোচনা করবে। টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ বা বিক্রির মুখোমুখি করা আইনের বিরুদ্ধে আপিল খারিজ করেছে ফেডারেল আদালত। আইনটি 2025 সালের শুরুতে কার্যকর হওয়ার কথা। টিকটকের যুক্তি, এই আইন যুক্তরাষ্ট্রে তাদের 170 মিলিয়ন ব্যবহারকারীর মত প্রকাশের স্বাধীনতায় গুরুতর প্রভাব ফেলবে এবং এটি অসাংবিধানিক। তবে আদালত এই আইনকে বৈধ ঘোষণা করেছে। আইনটি অনুযায়ী টিকটকের মালিকানার সঙ্গে চীনা রাষ্ট্রের সম্পর্ক রয়েছে, যদিও টিকটক এবং এর প্যারেন্ট কোম্পানি বাইটডান্স এই অভিযোগ অস্বীকার করেছে। টিকটক জানিয়েছে তারা এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে আপিল করবে। মূলত বিদেশি প্রতিপক্ষের নিয়ন্ত্রণ মোকাবিলার জন্য আইনটি প্রণয়ন করা হয়েছে বলে আদালত রায় দিয়েছে। এই আইন চীনের জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে আসা জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবিলার একটি অংশ। এই মামলার রায়ের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম মেটা, ইউটিউব এবং স্ন্যাপ ইতোমধ্যে টিকটক পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। দর্শক, শেষ করব আইফেল টাওয়ারের গল্প দিয়ে। বিশ্বের ল্যান্ডমার্ক স্থাপনাগুলোর অন্যতম ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ার। প্রিয়জনের হাত ধরে
আইকনিক স্থাপনাটির সামনে জীবনে অন্তত একবার দাঁড়াতে চান ভ্রমণ পিপাসুরা। আইফেল টাওয়ারের নানা তথ্য জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। আইফেল টাওয়ার কথিত আছে 1888 সালে স্থপতি গুস্তাভ আইফেল স্পেনের বার্সেলোনায় একটি টাওয়ার নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু টাওয়ারটি শহরের সৌন্দর্য আদৌ বাড়াবে কিনা সে সন্দেহে স্পেন প্রস্তাবটি প্রত্যাখ্যান করে, আর এই সুযোগে লোভনীয় প্রস্তাবটি লুফে নেয় ফ্রান্স। ফরাসি বিপ্লবের 100তম বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক প্রদর্শনী স্মরণীয় করে রাখতে ফ্রান্স খুঁজছিল বিস্ময়কর কোনো নির্মাণ নকশা। 100টিরও বেশি জমা পড়া নকশা থেকে নির্বাচিত হয় আইফেল অ্যান্ড কোম্পানির এই নকশাটি। নির্মাণ কাজ শুরু হয় 1887 সালে। মাত্র 300 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে 1889 সালে নির্মাণ শেষে এর উচ্চতা দাঁড়ায় 984 ফুট। সে সময় থেকে পরবর্তী 41 বছর আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনার খ্যাতি অর্জন করে। এরপর 1957 সালে টাওয়ারটিতে আরও 67 ফুট অ্যান্টেনা স্থাপন করা হয়, যা এর উচ্চতাকে আরও বাড়িয়ে দেয়। ভ্রমণ পিপাসুদের শুধু মনের খোরাক জোগাতেই নয়, প্রথম বিশ্বযুদ্ধে আইফেল টাওয়ার বেতার তরঙ্গ সম্প্রচারের মাধ্যমে মিত্রবাহিনীর জয়েও ব্যাপক ভূমিকা রাখে। আইফেল টাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে বছরে প্রায় 70 লাখ পর্যটক জড়ো হন শিল্প, সংস্কৃতি ও ভালোবাসার শহর প্যারিসে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল আমাদের আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।